একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বদরুদ্দীন ওমর, যিনি সাংবাদিক, লেখক এবং এই বছরে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন তার আজীবনের যেই অবদান সেটার জন্য। তিনি একটা কথা বলেছেন, কথাটা এরকম: কোটার বিরুদ্ধে বৈষম্য না হয় বুঝলাম, কিন্তু সামাজিক বৈষম্য বলতে তারা কি বুঝে? তাদের এখন পর্যন্ত দেশের কৃষক শ্রমিকের পক্ষে কোনো কথা বলতে শুনিনি। ছাত্ররা বলছে তারা বামপন্থী নয়, তারা দক্ষিণপন্থীও নয়, তারা মধ্যমপন্থী। সত্যিকার অর্থে মধ্যপন্থী বলতে দুনিয়ায় কোনো কিছু নেই। তাদের তো বলতে হবে তারা কি, তারা কিসের জন্য দল করেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। বদরুদ্দীন ওমর যে কথাটা বলেছেন মধ্যমপন্থী বলতে কিছু নেই, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করি। ডানপন্থী থাকলে, বামপন্থী থাকলে মধ্যমপন্থা থাকবে না কেন? মধ্যমপন্থা মানে হচ্ছে মাঝামাঝি, সব মতবাদগুলোকে একসাথে নিয়ে যে চলে, মানে সমাজের সবাইকে সে ইনক্লুড করবে। আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে সবাইকে নিয়ে যে চলে। আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আমার চ্যানেলে গেলে আপনারা সেটা দেখতে পাবেন। যেমন বামপন্থী তাদের মিছিলে লোকজন যায় না, ডানপন্থী তাদের সাথে লোকজন যায় না, কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের সাথে লোকজন যায়। কেন যায়? কেন তারা বাম, ডান, মধ্যম, তারা সমাজের সবাইকে নিয়ে কথা বলে, সবাইকে নিয়ে তাদের চলাফেরা। সমাজের সর্ব অঙ্গে, প্রত্যেকটা অংশে তাদের লোকজন আছে। তারা প্রত্যেকটা মতবাদকে লালন করে, ধারণ করে। তারা মানবতাকে ধারণ করে। মানবিক যে কোনো মতবাদই হচ্ছে গিয়ে কি সর্বমত, সর্বপন্থার ইনক্লুশন। সুতরাং বদরুদ্দীন ওমর যে কথাটা বলেছেন সেই কথাটা আসলে মানে স্বাভাবিক, তাদেরকে লোকজন গুনে, সেজন্য এই জিনিসটা সে বলে দিলাম। বামপন্থীও নয়, দক্ষিণপন্থী নয়, তারা মধ্যপন্থী। সত্যিকার অর্থে মধ্যপন্থী বলতে দুনিয়াতে তো কিছু নেই। কে বলেছে সেটা নেই। মানবিক ধর্ম মানে হচ্ছে মধ্যম পন্থা। সেখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, উঁচু নাই, নিচু নাই। মানবিক ধর্ম, সবাইকে নিয়ে মানবিকতা। অন্য যে কোনো মতবাদ হচ্ছে কি লুটে পুটে খাওয়া। বামপন্থীরা কি করে ডানপন্থীকে সমাজে রাখবে না, ডানপন্থীরা বামপন্থীকে রাখবে না, অথবা মধ্যমপন্থীদেরকে রাখবে না। মধ্যমপন্থীরা কী করবে? সমাজের সবাইকে নিয়ে চলবে। সুতরাং মানবিক ধর্ম বলতে আমরা মধ্যম পন্থাকে বুঝবো। সুতরাং বদরুদ্দীন ওমর যে কথাটা বলেছেন সেই কথাটা আসলে সত্যিকার অর্থে বলার জন্য বলা, বা ওনারা একটা জায়গায় পৌঁছে গেছেন তো, মানে পত্রপত্রিকায় লিখে লিখে বা নিউজ মিডিয়াতে প্রচার প্রপাগান্ডা পায়, সেজন্য তারা এরকম বাণী দিতে পারে যে বাণীর মধ্যে আসলে ভিতরে কোনো মালমজ্জা নাই। কি বলেছে সে সেটা নিজেও কি জানে? মধ্যম পন্থা বলতে কিছু নাই, মধ্যম পন্থা বলতে কিছু না। কথার মধ্যে তো বোঝা যাচ্ছে বামপন্থী, ডানপন্থী, মধ্যমপন্থী, যে আমি মাঝামাঝি, আমি সবাইকে নিয়ে চলবো, সবাইকে নিয়ে চলবো, ঐক্যমতের ভিত্তিতে চলবো। বাংলাদেশের সমাজে এখন যে জিনিসটা আছে, প্রফেসর ইউনূস বিপদে পড়ে গেলে যে কথাগুলো বলে, অথবা বিএনপি যে কথাগুলো বলে, অথবা আওয়ামী লীগ যে কথাগুলো বলে যে মধ্যম পন্থা, আমরা ফ্যাসিজম চাই না, আমরা সবাইকে নিয়ে শান্তিতে থাকতে চাই, শান্তি। ঠিক আছে, সুবিধাবাদী না, আমরা সবাইকে নিয়ে থাকবো, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব। যেমন আমাদের সমাজে এখন একটা জিনিস আছে যে আওয়ামী লীগকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। আওয়ামী লীগ করে 6 কোটি মানুষ, তাদেরকে কীভাবে বিতাড়িত করবে? এটা হচ্ছে আবার মেরে মুড়ে খাওয়া। বামপন্থী মানে আওয়ামী লীগ বিএনপিকে খেতে দিবে না, বিএনপি আওয়ামী লীগকে খেতে দিবে না, আবার জামাত আওয়ামী লীগ বিএনপি কাউকে খেতে দিবে না, এরকম একটা ব্যাপার। এনজিওরা আবার নিজেরা সব খাবে, কাউকে ভাগ দিবে না, ক্ষমতার ভাগাভাগি, চোরি মাস্তানি, মানে রাহাজানি, এই টাইপের জিনিসপত্রগুলো দক্ষ চোরেরা যেটা করে আর কি, নিজেরা খেয়ে ফেলবে। সো মধ্যমপন্থা হচ্ছে কি, সেখানে আমি সবাইকে নিয়ে চলবো। সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে যেটা হয়, গণতান্ত্রিক দেশগুলোতে যেটা হয়, জাপানে যেটা হয়, আমেরিকাতে যেটা হয়, ইউকেতে যেটা হয়, ইউরোপের সব দেশে যেটা হয়, শুধুমাত্র আমাদের এই যে তৃতীয় বিশ্বের দেশ ফুগান্ডা, আমাদের বাংলাদেশ, এখানে হচ্ছে কি অন্য কিছু, কে কাকে মেরে কত দূর খাবে, কার কত দূর লাভ। একটা খবর আসছে যে এনসিপি 100 আসনে নারী সংসদের জন্য ভোট চায়, ভোটের মাধ্যমে হতে হবে। সেটা আমরাও বলি, 100 আসনে যদি নারী সদস্যদেরকে নির্বাচিত করা হয় তাহলে ভোট দিয়ে করতে হবে। ওখানে কোটা ভিত্তিক কোনো কিছু কোথাও থাকা যাবে না।
কোটা ভিত্তিক কখনো কোনো কিছু থাকা যাবে। কিন্তু বিএনপি আবার এই জিনিসের বিরুদ্ধে। বিএনপি চাচ্ছে তাদের যারা যারা ক্ষমতাবান লোক, তাদের স্ত্রী, তাদের ভাই বাদার, বন্ধু বান্ধব বা তাদের লোকজনদেরকে তারা কোটার ভিত্তিতে মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা ফলানোর জন্য। গতকালকে মানে একটা ভিডিও করেছিলাম যে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দিলে তিনি কাজ করতে পারবেন, মানে যে নারী সদস্যদেরকে তিনি নির্বাচিত করবেন, তিনি বিচার কমিশন নির্বাচিত করবেন, তিনি আমাদের কি আছে না সরকারি কর্ম কমিশনকে লোকজনকে পদায়িত করবেন, তিনি বিসি বানাবেন, তিনি আইন কমিশন বানাবেন, তিনি দুর্নীতি দমন কমিশন বানাবেন, সব প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা। আমরা মানে সংস্কারের অংশ হিসেবে আমরা যেটা চাই, কোথাও কোনো প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দেওয়ার দরকার নেই, ক্ষমতাটা একটা কমিশনের হাতে দিয়ে দিই, যেখানে একজন না, যেখানে 15-20 জন লোক মিলে ডিসিশন নেবে, ভোটের মাধ্যমে ডিসিশন নেবে, প্রত্যেকের আলাদা আলাদা ভোট, প্রত্যেকের ভোটের সমান অংশ থাকবে। সেখানে আমাদের এরকম গুরুত্বপূর্ণ পদগুলোতে কী হতে হবে, নিয়োগ হতে হবে। সুতরাং নারী ভোট, নারী সাংসদ, এখানে আমরা চাই কি ভোটের মাধ্যমে নির্বাচিত হোক, কারো চয়েসের ভিত্তিতে কিছু হওয়া যাবে না। দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, দেশের মধ্যে গণতন্ত্র কীভাবে আসবে? অথবা আমরা যদি মানে হাত পা যদি কেটে না দিই, হাত পা যদি সীমিত না করে দিই, তাহলে হাসিনার মতো করে যে কেউ কী হতে পারে, ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। এবং বাংলাদেশে সেটা নিত্যদিনের রোগ না। যদি দেশের জন্য কাজ করতে আমরা ফ্যাসিজমকে প্রমোট করি, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য কাজ করেছিলেন, দেশের জন্য জীবন দিয়েছিলেন, তার যোগ্যতা ছিল, আর্মিকে তিনি লিড করেছেন, সুতরাং যোগ্যতাও ছিল, দেশের জন্য কাজ করার আকাঙ্ক্ষাও ছিল। কিন্তু আমরা এখন যাদেরকে পাবো তাদেরকে সেই যোগ্যতাটা আছে? তারা কি শিক্ষায় তেমন করে শিক্ষিত? সো এরকম সব জায়গাতে আমাদের প্রশ্ন আছে। সো প্রশ্নগুলোকে উত্তর দিতে হলে, যখনই প্রশ্নের উত্তর মুখোমুখি হতে হবে, তখনই গণতান্ত্রিক পদ্ধতির দিকে যেতে হবে। যদি আমাদের এমন কোনো নেতা আমরা পেতাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে, আমরা তাকে কোয়েশ্চেন করতাম না। যেমন মালয়েশিয়াতে যেটা হয়েছিল, মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার লোকজন বলতো আমাদের মাহাথির আছে, আমাদের চিন্তা করতে হবে না, আমাদের মাহাথির আছে, আমাদেরকে চিন্তা করতে হবে না। সেটাই, দেশের জন্য চিন্তা করার লোক ছিল, যোগ্যতা ছিল, দেশপ্রেম ছিল, জনগণের তার প্রতি আস্থা ছিল, কারণ সে কাজ করে আস্থাটা অর্জন করেছে। আমাদের তেমন নেতা কোথায়? তেমন নেতা তো নাই। আমাদের হাত পা কেটে দিতে হবে, হাত পা সীমিত করে দিতে হবে, কোথাও কোনো কোটা পথে থাকা যাবে না। সব জায়গায় জনগণের ভোটে, জনগণের ভিতর থেকে আসতে হবে। আমরা সেটার পক্ষে কথা বলি, অন্য কিছুর পক্ষে আমরা কথা বলি না। একটা খবর এসেছে, সাগর রুনি হত্যাকাণ্ডের যে নথিগুলো ছিল, সেগুলো ডিবি হেফাজতে থাকা নথিগুলো নাকি আগুনে পুড়ে গেছে। অথচ এই নথিগুলাই গত 17-16 বছরে ফ্যাসিস্ট সরকার যখন ছিল, তখনও কিন্তু এগুলো সংরক্ষিত ছিল। গত 8 মাসে সেই নথিগুলোকে কে বা কারা, কাদের সহযোগীরা গায়েব করে দিয়েছে। তথ্য মন্ত্রণালয় অথবা আমাদের পুলিশ অথবা আমাদের তদন্তকারী কর্মকর্তা অথবা যাদের জন্য রিপোর্ট করতে গিয়ে সাগর রুনি মারা গেছে, সেই কি নাম না, সেই সামিট গ্রুপ, এদের সাথে লোক আমরা দেখেছি যে আমাদেরকে শ্বেতপত্র দেওয়ার কথা ছিল, সেখানে সামিটের লোকজন ঢুকে গেছে। সরকারের মধ্যে আমরা বলেছি সরিষার মধ্যে ভূত, সরিষার মধ্যে এখন ভূত অনেক অনেক বেশি। হাসিনা সরকারের সময় ভূতটা কম ছিল, সেজন্যই সাগর রুনির নথিগুলা নষ্ট হয়নি, টিকে ছিল। এখন সেই জিনিসটা পর্যন্ত গায়েব হয়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকার তাদের কাজকামগুলার ভিতরে ভিতরে সব গুটিয়ে নিচ্ছে। তারা কাদের পারপাস সার্ভ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কাদেরকে তারা নিয়োগ দিচ্ছে, কাদেরকে তারা নানা জায়গাতে পদায়ন করছে, উপদেষ্টা বানাচ্ছে, এবং তাদের কর্ম পরিকল্পনা কি সব আমরা দেখতে পাচ্ছি। নিজেদের ট্যাক্স মওকুফ করে নেওয়া, মামলা অব্যাহতি নেওয়া, 5 বছরের ট্যাক্স হলিডে নিয়ে নেওয়া, সব কিছুর মধ্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ না দেওয়া বা বাংলাদেশের সংস্কারের জন্য গঠনমূলক কোনো কিছুতে কোনো পার্টির সাথে এঙ্গেজ না হওয়া। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে দুধে মধুতে আছে, তারা সব পার্টির সাথে কী হচ্ছে মিলে ঝুলে আছে এবং খেয়ে দিয়ে বাংলাদেশকে লুটে পুটে শেষ করে দিচ্ছে। সো আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, আমরা কোনো দলের হয়ে কথা বলে না,
কোনো নেতার হয়ে কথা বলি না, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি। আমাদের সংগঠন হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা এই ব্যানারে গত 2010 পরবর্তী প্রায় 17, 18, 20 বছর ধরে আমরা এটা নিয়ে কথা বলে যাচ্ছি। আপনারা আমাদের সাথে একমত হলে আমাদের কার্যক্রমগুলোকে প্রমোট করতে পারেন, আমাদের সাথে অংশী হতে পারেন। আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য স্বাগত। সো বাংলাদেশ নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশকে নিয়ে কথা বলতে হবে। যদি আপনার পজিশন থেকে যদি কথা না বলেন, তাহলে বাংলাদেশ হেরে যাবে, আমরা হেরে যাব। আমরা গত 17 বছর বাংলাদেশ নিয়ে কথা বলেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছি, গণতন্ত্রের জন্য কথা বলেছি, বিএনপির জন্য কথা বলেছি, ইউনূসের জন্য কথা বলেছি, কিন্তু তারা আমাদেরকে চেনে না, তারা আমাদেরকে জানে না। তারা মূল্যায়ন করে কাদেরকে? তারা, আপনারা জানেন কাদেরকে মূল্যায়ন করছে? লুটে পুটে খেয়ে নিচ্ছে না? নতুন পীর, নতুন নতুন ধান্দাবাজদের চারদিকে ঘিরে রেখেছে তারা। সো এইভাবে চললে দেশের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমি রাজনীতির কথা বলবো, কিন্তু শক্তি আমাদের হবে না। আমাদেরকে শক্তিশালী হতে হলে আমাদের সংগঠিত হতে হবে, একসাথে কথা বলতে হবে, একই সুরে কথা বলতে হবে। দেখেন না, মব দিয়ে কি করে? 5-6 জন 10 জন মিলে বাংলাদেশকে গত 8 মাস ধরে কি করছে? তারা নাচিয়ে ফেলছে না? তানবীর না আনবীর কে একজন আছে, সিলেটে শাহজালালের মাজারে গিয়েছে, আমরা দেখেছি ভিডিওতে তাকে কেমন দেখাচ্ছে না, কি করেছে না? শিশুদের বই নিয়ে সে কি করেছে? বই মুদ্রণের ওখানে সে নিয়োগ বাণিজ্য নিয়ে, বদলি বাণিজ্য নিয়ে এসে শত শত কোটি টাকা মেরে দিয়েছে। এরকম একজন দুজন না, এরকম অনেক আছে। সার্জিস, হাসনাত, নানা জনের কাহিনীতে আমাদের সামনে আসে না? সুতরাং সংগঠিত যদি না হন, তাহলে আপনাদেরকে এরকম চোর ডাকাতরা কি করবে? শাসন করবে। হয়তো আমরা কথা বলার সময় কথা বলে যাবে, কিন্তু কথাগুলো কোনো কাজে আসবে না। আমাদের কথা কেউ শুনবে না। পত্রপত্রিকা আমাদের কথা শুনবে না। পত্রপত্রিকা কখন কথা শুনবে? যখন আপনি পত্রিকার সামনে জিয়াফত দিতে যাবেন। পত্রিকার সামনে যখন আপনি কি দেবেন? জিয়াফত দিতে যাবেন, তখন পত্রিকা আপনার কথা শুনবে। যখন আপনি সামনে দাঁড়িয়ে গাড়িকে বন্ধ করে দিবেন, তখন আপনার কথা শুনবে। যখন পুলিশকে আপনি কলার ধরে টান দিবেন, তখন আপনার কথা শুনবে। তো সেই জন্য কি লাগবে? সেই জন্য আপনাদের সংগঠিত হতে হবে। 5-6 জন মিলেই সংগঠিত হয়ে যাওয়া যায়। পুলিশ কেন লোকজন ভয় পায়? কেন? তারা সংগঠিত, তাদেরকে রাষ্ট্র ওই ক্ষমতাটা দিয়েছে। জনগণের নিজস্ব ক্ষমতা আছে, জনগণের সংগঠিত হওয়ার ক্ষমতা আছে। জুলাই আগস্টে আমরা সেটা দেখেছি। পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব সবাইকে আমরা না করেছি, সবার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এবং বাংলাদেশের ফ্যাসিজমের পতন ঘটেছে। সুতরাং আমাদের সংগঠন মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা এখন জনগণের বাংলাদেশ নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, মানবাধিকার নিয়ে কথা বলি। হাসিনাকে আমরা আসতে দিব না। না, হাসিনা আসতে পারবে না কেন? অবশ্যই আসবে। হাসিনা বাংলাদেশের নাগরিক, হাসিনার বিচার করেন আপনারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কেন? করবেন। আওয়ামী লীগ করে 6 কোটি 8 কোটি মানুষ, আপনি 8 কোটি মানুষের মানবাধিকার লঙ্ঘন করবেন কেন? আপনার কয়জন সাপোর্টার আছে? আপনি 10-12 জন নিয়ে যদি 8 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করেন, সেটা হবে না। তো ওটাই বলছি, সংগঠিত হতে হবে। আওয়ামী লীগ সংগঠিত, এখন হয়তো একটু একই অবস্থার মধ্যে আছে, কিন্তু আগামী 2-1 মাসের মধ্যে তারা ফেরত আসবে। নির্বাচন যদি হয়, আওয়ামী লীগকে নির্বাচনের আঁকতেই হবে। আর চারদিকে ভারত আছে। সো আমরা যেটা বলছি, তাহলে বাংলাদেশকে নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশের জনগণ নিয়ে কথা বলতে হবে, যেখানে যেখানে বাংলাদেশের ভালো আছে সেটা নিয়ে কথা বলতে হবে। অল্প কয়েকজন মানুষ যাতে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিতে না পারে, যেমন করে জুলাই আগস্টে তারা করেছিল। তারা সরকার তৈরি করেছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য। আপনারা জানেন, আমরা ওই প্রথম দিন থেকে আমরা বলে আসছি সরকার কীভাবে তৈরি হয়েছে, ইউনূস সরকার প্রধান কীভাবে হয়েছে। সেখানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এরা ডাক ঘুর করেছে, এরা চুরি করেছে, এরা লুটপাট করেছে, এরা দেশকে নতুন করে একটা বন্দোবস্তের দিকে নিয়ে যাচ্ছে, যেই বন্দোবস্তে জনগণ নাই, যেই বন্দোবস্তে বাংলাদেশ নাই। আমরা দেখতে পেয়েছি গত 8 মাস ধরে তারা লুটপাটের ভিতর দিয়ে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আপনারা যদি কেউ দ্বিমত পোষণ করেন, মন্তব্যতে জানাবেন। জনগণের ভাগ্য পরিবর্তন যে কার্যকর করতে পারবে, সেই আম আদমি আমাদের দরকার। আপনারা প্রত্যেকেই আম আদমি, আমিও একজন আম আদমি, কিন্তু আপনারা যদি সংগঠিত হন, আপনারা যদি একটা ব্যানারে আসেন, আপনারা যদি একসাথে কথা বলেন, আপনারা আর আম আদমি থাকবেন না।
বাংলাদেশ আর হেরে যাবে না, বাংলাদেশের মানবিকতা আর হেরে যাবে না, বাংলাদেশের জনগণ আর হেরে যাবে না। কেউ আপনাদের স্বার্থহানি করে কোনো কিছু করতে পারবে না। যেমন করে আমরা গত 50 বছর দেখেছি, গত 8 মাস দেখেছি, গত 17 বছর দেখেছি। আমরা আমাদের রাজনীতিবিদদের যে ইতিহাস দেখতে পাই মোটামুটি বেশিরভাগেরই সেটা হচ্ছে গিয়ে শকুনের ইতিহাস। শিয়াল শকুনের খাবার হচ্ছে আমাদের জনগণ, তাদেরকে লুটেপুটে তারা খায়। সুতরাং ভালো মানুষ যদি রাজনীতিতে না আসে, ভালো মানুষ যদি সংগঠিত না হয়, ভালো মানুষ যদি নির্বাচনে না আসে, বাংলাদেশ ভালো কিভাবে হবে? 50 বছর তো আমরা রাজনৈতিক নেতা দেখেছি না? দেখিনি? দেখেছি তো। ইউনুসকে আমরা দেখেছি গত 70 বছর 50 বছর দেখেছি কি করেছে জনগণকে নিয়ে, দরিদ্রতাকে নিয়ে। সে বিজনেস করেছে, শোষণ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করে নোবেল পুরস্কার পেয়েছে, রিকগনিশন পেয়েছে। অন্য কিছু কি? অন্য কিছু হলে কি? কমেন্টে সেটা একটু জানাবেন। আমি একটা কথা বলেছিলাম, হি নোজ অল হিজ নাম্বারস। ইউনুসের কথা বলছি, দেখবেন যে সে দেশের মধ্যে ঘোরাঘুরি করে না। সেই থাইল্যান্ড, ব্যাংকক, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, যেখানে যেখানে পারে, কাতার, আমেরিকা, জাতিসংঘ, চায়না, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে, তার গ্রামীণ নিয়ে কাজ করছে, কিন্তু দেশের জন্য সে কিছু করছে না। দেশের জিডিপি কমে গেছে, দেশের কর্মসংস্থান কমে গেছে, দেশের অর্থনীতির অবস্থা প্রচণ্ড রকমের খারাপ। এখান থেকে দেশ আগের অবস্থায় কখন যাবে সেটা কেউ জানে না। গণতন্ত্র নাই, নির্বাচন নাই, অনির্বাচিত সরকার দিয়ে দেশ চালাচ্ছে। হ্যাঁ, এটা সত্য কথা যে বিএনপিকে আমরা দেখেছি, আওয়ামী লীগকে আমরা দেখেছি, আমরা এরশাদকে আমরা দেখেছি, ইউনুসকেও আমরা দেখছি, কেউ দেশের জন্য কাজ করছে না, কেউ দেশের জন্য কাজ করেনি। সুতরাং ইউনুস যা, বিএনপি যা, আওয়ামী লীগ তা, অথবা এরশাদ তা, এটা আপনারা লোকজন বলতেই পারেন, আমিও সেটাই বলি। কিন্তু নির্বাচন দিয়ে যদি আপনি ভালো লোককে যদি নির্বাচিত করতে পারেন, সেক্ষেত্রে দেশের অবস্থার পরিবর্তন হবে। যতদিন পর্যন্ত চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, এগুলো কেন্দ্রিক আমাদের রাজনৈতিক দলগুলো থাকবে, এগুলো কেন্দ্রিক আমাদের শাসন ব্যবস্থাটা থাকবে, ততদিন তো বাংলাদেশে পরিবর্তনও আসবে না। ইউনুসের ক্ষেত্রেই দেখেন না কেন, সে এমন কেউ না, ফেরেশতা না, সেও কিন্তু ওই আমাদের মতোই মানুষ। সে তার নাম্বারগুলো জানে, সেজন্য দেশের কোথাও সে ঘুরেনি, দেশে নিয়ে এসে তার কোনো চিন্তাভাবনা নাই। সে ওই হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, নিজের আখের গুছিয়ে নিচ্ছে, নিজের হিসাবগুলো ঠিক রাখতেছে, এক্সিট রোড ঠিক রাখতেছে। সেই জন্যই বলেছিলাম, হি নোজ অল হিজ নাম্বারস, ডাজ নট কেয়ার, নেভার এভার কেয়ার ফর মাসেস অফ বাংলাদেশ। বাংলাদেশের লোকজনের জন্য কখনো সে চিন্তা করেনি। সেজন্যই সে এই যে জুলাইতে এত লোক মারা গেল, তাদের চিকিৎসা হয়নি, আহতদের ব্যবস্থা হয়নি, অথবা যারা নিহত হয়েছে তাদের লিস্ট পর্যন্ত হয়নি, ফ্যামিলিদের টেক কেয়ার করার মতো কোনো ব্যবস্থা সে করতে পারেনি। নিজের জন্য কিন্তু সব আখের গুছিয়ে নিয়েছে। জুলাই অভ্যুত্থানে যাদের রক্তের উপর ভিত্তি করে সে ওখানে দাঁড়িয়েছে, তাদের পর্যন্ত সে টেক কেয়ার করতে, বাংলাদেশে সে কি টেক কেয়ার করবে? নিজের আখের গুছিয়ে নিচ্ছে। এখন আমি যে কথাগুলো বললাম, আপনারা যদি আমাকে ভুল প্রমাণিত করতে পারেন, আমি অনেক খুশি হব যে না, ইউনুস আমাদের সত্যিকার লিডার, ইউনুস আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। ইউনুস যা, আওয়ামী লীগ তা, বিএনপি তা, সব কিছু একই রকম। হ্যাঁ, এটা আমি স্বীকার করি। কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে যদি আপনারা ভালো লোকদেরকে যদি নির্বাচিত করেন, যেখানে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, যেখানে কেউ মানে যাকে বলে আর কি প্রভু হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না, যেখানে মাফিয়া গড হিসেবে দাঁড়িয়ে যেতে পারবে না, সেখানে বাংলাদেশে পরিবর্তন আসতেই পারে। সেজন্যই আমরা আমাদের ব্যানারের কথা বলছি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনারা আমাদের সাথে জয়েন করুন, সত্য সুন্দরের সাথে থাকুন, বাংলাদেশের সাথে থাকুন। বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। আমরা সবাই একসাথে বাংলাদেশের জন্য গঠনমূলক গঠনমূলক কথাগুলো বলে যেতে পারবো। কথা বলাটাই অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি বললে আরেকজন বলার সাহস পায়, আরেকজন বললে আরও 10 জন বলার সাহস পায়, 10 জন বললে 100 জন বলার সাহস পায়। সেখান থেকেই সমাজের পরিবর্তনটা আসে। আপনারা দেখেছেন গত 17 বছর আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, গত 8 মাস ইউনুসের বিরুদ্ধে কথা বলছি। আমরা সামনে যেই আসুক তাদের বিরুদ্ধে কথা বলব,
কথা বলতে আমাদের কোনো কষ্ট হয় না, কোনো কুণ্ঠা হয় না। আমরা বাংলাদেশের জন্য কথা বলতে পারি, আপনাদের জন্য কথা বলতে পারি, আমরা নিজেদের জন্য কথা বলতে পারি, আমরা উত্তর প্রজন্মের জন্য কথাটা বলতে পারি। আমরা যদি কথা না বলি, বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। যে জিনিসের সাথে আমার এবং আপনার কোনো রকম দ্বিমত নাই, ইউনূস যা, বিএনপি যা, আওয়ামী লীগ যা, জাতীয় পার্টি যা, জামাত যা, সবাই একই রকম। সবাই যার যার স্বার্থ, ক্ষমতার কেন্দ্র নিয়ে তারা চিন্তা করছে। তারা বাংলাদেশের পরিবর্তন নিয়ে চিন্তা করছে না। সেজন্যই আমরা 17 বছর খুব বেশি পরিবর্তন দেখিনি, গণতান্ত্রিক কথা শুনতে পাইনি। সেজন্যই আমরা গত 8 মাস ধরে খুব বেশি পরিবর্তনের আলাপ শুনি না। সেজন্য আমরা তাকে দেখি দেশ বিদেশ হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, কিন্তু দেশের মধ্যে কোনো কিছু করছে না। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।